আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই ইমিতা আপনাদের সবাইকে স্বাগত। যে প্রচন্ড গরম পড়ছে, এই গরমে আমাদের সবারই ঠান্ডা ঠান্ডা এবং রিফ্রেশিং কিছু খেতে ইচ্ছে করে, যেটা খেতেও মজার হবে এবং স্বাস্থ্যকর। আজ সেরকমই ঠান্ডা ঠান্ডা এবং ভীষণ মজার একটি পুডিং বা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো কফি জেলো মিল্ক পুডিং। এটা দেখতে যেমন খুবই সুন্দর এবং লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর এই গরমে এটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। যারা কফি খেতে পছন্দ করেন তাদের তো ডেজার্টটা খুবই পছন্দ হবে, আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। কফি জেলি মিল্ক পুডিংটা তৈরি করার জন্য প্রথমে জেলো বা জেলিটা তৈরি করে নিব। সেজন্য এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। পানিটা রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি। আমি এখানে ভরে 1 চা চামচ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা চাইলেই কিন্তু আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আর জেলিগুলো সেট করার জন্য আমি এখানে আগার আগার পাউডার ইউজ করছি। 2 কাপ পানির জন্য আমি এখানে 1.5 চা চামচ আগার আগার পাউডার দিচ্ছি। তবে আপনারা চাইলে আগার আগার পাউডারের পরিবর্তে জেলাটিন দিয়েও জেলিটা সেট করে নিতে পারেন। আগার আগার পাউডার দেওয়ার পরে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে জাল করে নিব। আর এই জেলিটা তৈরি করতে একদমই সময় লাগে না। পানিতে বলক আসার পর 1 মিনিটের মতো এটাকে জাল করে নিলেই হবে। যেহেতু কফি দিয়ে জেলিটা তৈরি করছি, উপরে কিন্তু বেশ খানিকটা ফেনা তৈরি হয়েছে। তবে যখন এটা তৈরি হয়ে যাবে তখন আর এই ফেনাটা থাকবে না। পানিতে বলক আসার পরে আমি এটাকে 1 মিনিটের থেকেও কম সময় জাল করে নিয়েছি। এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। যে বাটিতে আপনারা জেলিগুলো সেট করতে চান সেই বাটিতে ঢেলে নেবেন। আমি এখানে 2টা বাটিতে ঢেলে নিচ্ছি। এটার উপরে যে বাবল বা ফ্যানের মতো তৈরি হয়েছে সেটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিব। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে। কফি জেলিগুলোকে সেট হতে রেখে আমি এখানে দুধের একটা মিশ্রণ তৈরি করে নিব। আমি এখানে আবারও আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। এই দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা চাইলেই কিন্তু কিছুটা কমিয়ে বাড়িয়ে আপনারা ইউজ করতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কফি। যে কোনো ব্র্যান্ডের কফি কিন্তু এখানে আপনারা ইউজ করতে পারবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাইলো। মাইলো দিলে এটা স্বাদ কিন্তু আরো অনেক গুণে বেড়ে যায়। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। চাইলে কিন্তু আপনারা এখানে মাইলোর পরিবর্তে কোকো পাউডারও ইউজ করতে পারেন। তবে আপনারা মাইলো বা কোকো পাউডার কোনোটাই যদি ইউজ করতে না চান, না করলেও চলবে। সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। এখানে যেহেতু আমি 2 কাপ দুধ ইউজ করেছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আগার আগার পাউডারটা কখনোই গরম কিছুতে মেশানো যাবে না। এটাকে রুম টেম্পারেচারে থাকা দুধ বা পানির সাথে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি প্যানটাকে চুলায় দিয়ে জাল করে নিব। তার আগে যে আমি কফির জেলিগুলো সেট হতে রেখে দিয়েছিলাম সেটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো বা পছন্দ মতো সাইজ এটাকে ছোট বড় করে কেটে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে জেলিগুলো সেট হয়ে গিয়েছে। এমন অনেক আপুরাই আছে যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করে যে তাদের আগার আগার পাউডারটা সেট হতে চায় না, পুডিংটা জমে না। তাদের জন্য বলছি অবশ্যই চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করার জন্য। আমি যেহেতু 2 বাটিতে জেলিটা সেট হতে রেখেছিলাম, আমি 2 বাটির জেলিগুলোকেই কেটে নিয়েছি। বেশ অনেকটাই হয়েছে। কেটে নেওয়ার পরে পুডিংটা আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে অর্ধেকটা জেলি ঢেলে নিচ্ছে। আর বাকি জেলিগুলো একটা সাইডে রেখে দিচ্ছি, সেটা পরে ইউজ করব। পুডিংটা সেট করার জন্য আমি এখানে একটা রাউন্ড শেপের বাটি নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের বাটিতেই কিন্তু পুডিংটা সেট করে নিতে পারেন। জেলিগুলোকে বাটিতে নিয়ে নেওয়ার পরে আমি এখন দুধের মিশ্রণটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এটাকে কিছুক্ষণ জাল করে নিব। এই মিশ্রণটাকেও খুব বেশি সময় জাল করতে হবে না। যখন দুধে ভালোভাবে বলক চলে আসবে 1 মিনিটের মতো জাল করে নিলেই হবে। এই তো দুধের এই মিশ্রণটাতে কিন্তু বলক চলে এসেছে। আর আমি এটাকে মোটামুটি একটু নেড়ে নেড়ে জাল করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে বাটিতে জেলিগুলোকে সেট করে রেখেছিলাম সেই বাটিতে এখন এই দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছে। আগার আগার পাউডার দিয়ে তৈরি করা যে কোনো পুডিং বা ডেজার্টই কিন্তু আপনারা বেশিক্ষণ প্যানে রেখে দিতে যাবেন না, তাহলে সেটা প্যানেই জমে যাবে। যে বাটিতে ডেজার্ট বা পুডিংটা সেট করবেন চেষ্টা করবেন সাথে সাথে গরম অবস্থাতেই সেটাকে ঢেলে নেওয়ার জন্য। জেলিগুলো যেন জায়গা থেকে সরে না যায় সেজন্য আমি স্প্যাচুলার উপরে আস্তে আস্তে দুধের এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। হাফ জেলি তো আমি প্রথমে বাটিতে ঢেলে নিয়েছিলাম, আর বাকি যে জেলিটুকু রেখে দিয়েছিলাম সেটা এখন উপর দিয়ে দিয়ে নিচ্ছি।
এখন এই ডেজার্ট বা পুডিংটাকে এভাবে রেখে দিব। যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। তাহলে পুডিংটা যেমন পুরোপুরি সেট হয়ে যাবে আর এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভও করা যাবে। এই তো 3 ঘন্টা পরে আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি সাইডগুলোকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি। এই প্রচন্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা দেখেও কিন্তু মনের শান্তি। এটা দেখতে যেমন খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই গরমে রেসিপিটি ট্রাই না করলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তৈরি করে দেখাবো মন প্রাণ ঠান্ডা করার মতো ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি। আর এটা খেতে এত বেশি মজার হয় যখনই কাউকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ছোট বড় যে কোনো অকেশনের জন্য আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন, বা যে প্রচন্ড গরম পড়তে শুরু করেছে এই গরমে ডেজার্টটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা যে কোনো সময় এটাকে সার্ভ করতে পারেন। আর যেহেতু এটাতে লেমন ফ্লেভার আছে খাওয়ার সাথে সাথেই কিন্তু অনেক বেশি রিফ্রেশিং মনে হবে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে সাইডের ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে এগুলোকে চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখতে পারেন। অন্য যে কোনো রেসিপিতে এই ব্রেড ক্রাম্বসটা ইউজ করতে পারেন। আমি পাউরুটির পিসগুলোকে কেটে নেওয়ার পরে যে বাটিতে আমি ডেজার্টটা সেট করব এখানে সেই বাটি নিয়ে নিয়েছি আর সেটার ভেতরে প্রথমে পাউরুটি দিয়ে একটা লেয়ার দিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি যাতে সুন্দরভাবে লেয়ারটাকে সেট করা যায়। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মানে 1/2 লিটার তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এই সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আর কাস্টার্ড পাউডারটাকে সবসময় রুম টেম্পারেচারে থাকা দুধ বা পানির সাথে মেশাতে হবে। গরম দুধের সাথে মেশালে কিন্তু সেটা জমাট বেঁধে যাবে। প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব। খুব বেশি সময় জাল করতে হবে না, যখন এটাতে বলক চলে আসবে 2-3 মিনিটের মতো জাল করে নিলেই হবে। যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছে খুব দ্রুত এটা ঘন হতে থাকবে, সেজন্য এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত দ্রুত এটা ঘন হয়ে যাচ্ছে। 2-3 মিনিট জাল করে নিয়েছি, মিশ্রণটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে এর থেকে বেশি আর ঘন করা যাবে না। এখন ডেজার্টটা লেয়ারে লেয়ারে সেট করে নিব। আমি যে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করেছি এখন পাউরুটির ওপর একটা লেয়ার দিয়ে নিচ্ছি। কাস্টার্ডের এই গরম লেয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু পাউরুটিটাও বেশ অনেকটাই সফট হয়ে আসবে। কাস্টার্ডের একটা লেয়ার দিয়ে নেওয়ার পরে পাউরুটির আবারও আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি। একইভাবে পাউরুটির সাইডের অংশটাকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি যেন সুন্দরভাবে বাটিতে সেট করা যায়। এর ওপরে আমি কাস্টার্ডের আবারও আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি। এভাবে লেয়ারে লেয়ারে ডেজার্টটা তৈরি করলে যখন এটা খাবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। স্প্যাচুলার সাহায্যে ওপরটা মোটামুটি একটু সমান করে নিয়েছি। এখন ডেজার্টটাকে ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিচ্ছি। যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটার উপরে আবারও আরেকটা লেয়ার দিয়ে নিব। ডেজার্টটাকে একটা সাইডে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ডানোর যে ফ্রেশ ক্রিমটা কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, এতে কিন্তু এটাতে দারুণ একটা লেমন ফ্লেভার আসবে। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এই মিশ্রণটা অনেক বেশি ক্রিমি হবে। এখন এই সব কিছুকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে উইস্ক করে মিশিয়ে নিচ্ছে। যখন এটা মোটামুটি মিশে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইয়ের পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছিলাম, এখন এটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে কিন্তু সবকিছু আমি টেবিল চামচটা একটু ভরে ভরে ইউজ করেছি। আমার ডেজার্টের বোলটা খুব বেশি বড় নয়, তবে আপনারা যদি বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সবকিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো উইস্ক করে নিয়েছি। এতে এই মিশ্রণটা অনেক বেশি ক্রিমি হয়ে এসেছে। চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে এটাকে মিশিয়ে নেওয়ার জন্য। আর এর মাঝে আমার ডেজার্টটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ডেজার্টের ওপরে আমি লেয়ারটা দিয়ে নিচ্ছি।
এখন স্প্যাচুলার সাহায্যে আমি উপরটা সমান করে নিচ্ছি, তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তাহলে ডেজার্টটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আগের দিন ডেজার্টটা তৈরি করেও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন সার্ভ করতে পারেন। তাহলে এটা ঠান্ডা ঠান্ডা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। যেহেতু আমি আপনাদের একটু কেটে এটাকে সার্ভ করে দেখিয়ে দিব, আমি 3 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন এটা ডেকোরেশনের জন্য উপরে কিছুটা লেমন জেস্ট আর অরেঞ্জ জেস্ট দিয়ে নিব। কমলার লেবুর ওপরের পাতলা খোসাটাকে সবচেয়ে ছোট সাইজের গ্রেটার দিয়ে হালকা করে গ্রেট করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একদম হালকা করে গ্রেট করার জন্য, যেন সাদা অংশটা চলে না আসে, তাহলে সেটা খেতে তিতা লাগবে। আর এই সবুজ আর হলুদ অংশটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, দারুণ একটা ফ্লেভার অ্যাড করবে। তবে এটা অপশনাল, যদি দিতে না চান না দিলেও চলবে, বা চাইলে শুধু লেবুর খোসাটাও দিতে পারেন, অথবা চাইলে এখানে যে কোনো বাদামও ইউজ করতে পারেন। যেটাই দেন না কেন এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম রিফ্রেশিং একটা ফিল পাবেন। একবার যদি এভাবে বাড়িতে তৈরি করেন, আশা করছি বারবার এভাবেই তৈরি করবেন। এটাকে কেটে সার্ভ করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি বাড়িতে এইভাবে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে, এই গরমে ডাব নামটা শুনলেই কিন্তু কিছুটা শান্তি প্রশান্তি কাজ করে। ডাবের পুডিং তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে আজ যেভাবে আপনাদের সাথে আমি ডাবের পুডিংটা শেয়ার করব, এভাবে নিশ্চয়ই আগে কখনো হয়তোবা ট্রাই করেননি। আর যারা ট্রাই করেছেন তারা নিশ্চয়ই জানেন এটা খেতে কতটা মজার হয়। এটা খেতে এতটাই মজার হয় যে বাড়িতে যদি একবার তৈরি করেন নিশ্চয়ই বারবার তৈরি করবেন। আর খাওয়ার সাথে সাথে কিন্তু মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। বাড়িতে যদি একবারই পুডিংটা এভাবে তৈরি করেন, নিশ্চয়ই বারবার তৈরি করতে হবে। আমি আশা করছি ভীষণ মজারি ডাবের পুডিংয়ের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। এই ডাবের পুডিংটা তৈরি করার জন্য চেষ্টা করবেন একটু মোটা শ্বাসযুক্ত ডাব ইউজ করার জন্য। আমি এখানে একটু বেশ বড় সাইজের একটা ডাব নিয়েছিলাম, সেটা থেকে 1/2 লিটার মানে 2 কাপ পানি হয়েছে। ডাবের পানিটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি প্যানে ছেঁকে নিচ্ছি, যেন কোনো ময়লা অংশ না চলে যায়। যেহেতু একটু মোটা শ্বাসযুক্ত ডাব ইউজ করেছি, পানিটা বেশ মিষ্টি, তাও আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা চিনি দিতে না চাইলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারের পরিবর্তে কিন্তু চাইলে আপনারা জেলাটিন দিয়ে এই ডাবের পুডিংটা তৈরি করে নিতে পারেন। আমার অনেক রেসিপিতে আপনারা এসে কমেন্ট করেন আগার আগার পাউডারটা মিশতে চায় না, জমাট বেঁধে যায়, বা পুডিংটাও সেট হয় না। তারা অবশ্যই চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করার জন্য। আমি এখানে অ্যাঙ্কার ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করেছি। আর আগার আগার পাউডার কখনোই গরম পানিতে ইউজ করা যাবে না, নর্মাল রুম টেম্পারেচারে থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে, তারপরে চুলায় দিয়ে জাল করতে হবে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন এটাকে খুব বেশি সময় জাল করব না, পানিতে বলক আসার পর 1-1.5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। জাস্ট বলক আসা পর্যন্ত এটাকে কিছুক্ষণ জাল করতে হবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই ডাবের পুডিংটা আমি 3টা কালারে তৈরি করব, জাস্ট ডিফারেন্ট একটু লুক দেওয়ার জন্য। তবে আপনারা চাইলে কিন্তু একটা কালারেও তৈরি করে নিতে পারেন, বা চাইলে 2টা কালারেও তৈরি করতে পারেন। কিছুটা জাল করা ডাবের পানি আমি এখানে একটা গ্লাসে নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো। এর সাথে খুব সামান্য একটু লাল ফুড কালার দিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা আইস ট্রেতে ঢেলে নিচ্ছি, যেটা একটু রাউন্ড শেপের। তবে কিন্তু এটা অপশনাল, আপনারা চাইলে যে কোনো প্লেন বাটিতেও ঢালতে পারেন, স্কোয়ার শেপে কেটে নিতে পারেন। আর এখানে কিছুটা ট্রান্সপারেন্ট কালারে তৈরি করব, সেজন্য এখানে একটা ছোট বাটিতে কিছুটা নিয়ে নিচ্ছি, আর কিছুটা আরেকটু বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এটাতে আমি খুব সামান্য একটু গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি কালারটা কিন্তু অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, বা না দিতে চাইলে না দিলেও চলবে। এখন এগুলোকে সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে 20 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু এই পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। পুডিংটাকে সেট হতে রেখে এখানে আমি ডাবের শাঁসটা উঠিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু মোটা শাঁসটা এখানে আমি ইউজ করেছি। পেছনের ময়লা অংশটাকেও কেটে নিয়েছি। এখন একটু ছোট ছোট পিস করে নিচ্ছি, এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। একটু মোটা ডাবের শাঁসটা, তবে এটা কিন্তু খুব বেশি শক্ত হয়ে যায়নি। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম ডাবের শাঁসটা ইউজ করলে কিন্তু এই টেস্টটা পাবেন না। আমি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি।
এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এটাকে আর একটু বেশি ক্রিমি বা ঘন করার জন্য, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে এটা খেতেও ভালো লাগবে আর এটা বেশ ঘনও থাকবে। তবে হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। যেহেতু ডাবের পুডিং, এটাতে খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই, তবে কিন্তু মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে আমি 400 গ্রাম তরল দুধ নিয়েছি, যেটাকে আগে থেকে জাল করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা এখন একদম ঠান্ডা অবস্থাতে আছে। এখন এই দুধটা সবটুকু একবারে দিচ্ছি না, অল্প কিছুটা দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম স্মুথ করে নিব। তারপরে বাকি দুধটাও দিয়ে এটাকে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিব। সম্পূর্ণ দুধটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন এবং ক্রিমি হয়েছে। আর ডাবের পানি দিয়ে যে পুডিংগুলো তৈরি করেছিলাম সেগুলোও কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। সেগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আমি যেগুলো বাটিতে সেট হতে রেখেছিলাম সেগুলোকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছে। রাউন্ড শেপের গুলো তো রাউন্ড শেপে তৈরি হয়ে গিয়েছে। এভাবে ডাবের পুডিংটা যদি আগে কখনো ট্রাই না করে থাকেন, অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না। খেতে এত বেশি মজার হয়েছে, যে খাবে সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে এবং বারবার বলতে বাধ্য হবে যে এটা খেতে এতটা মজার। এখন এগুলোকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করার পালা। ডাবের যে শাঁসগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে। এটা খেতে যে কত বেশি মজার, সেটা যদি আপনার বাড়িতে না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না। কেটে নেওয়া ডাবের পুডিংগুলোকে এখন এর সাথে দিয়ে দিচ্ছি। আর এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার, মুখে লেগে থাকার মতো একটি ডাবের পুডিং। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর ওপরে ডেকোরেশন করার জন্য আমি কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ওপরে একটু ডেকোরেশন করে নিয়েছি। এতে এটা দেখতেও অনেক বেশি ভালো লাগছে। ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব, যেটা মাত্র 2 কাপ দুধ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তবে খেতে এত বেশি মজার হয়েছে, যাকে তৈরি করে খাওয়ান না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর যে কখন আগে ডেজার্ট তৈরি করেনি সেও কিন্তু খুব সহজেই ডেজার্টটা তৈরি করে নিতে পারবে। এটা তৈরি করা এতটাই সহজ। আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। আর এই ডেজার্টটা যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যানে 2 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছে। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে ডেজার্টের স্বাদটা যেমন অনেক গুণে বেড়ে যায়, দুধটা অনেক দ্রুত ঘন হয়ে যায়। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন এটাকে চুলায় দিয়ে জাল করে নিব। তার আগে ডেজার্টের প্রথম লেয়ারটা রেডি করে নিব। ডেজার্টটা সেট করার জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে ডেজার্টটা সেট করতে পারেন। প্রথম লেয়ারের জন্য আমি এখানে একটা লেয়ার চকলেট কেক ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা কেকও ইউজ করতে পারেন চকলেট কেকের পরিবর্তে। আমি বেশ কয়েক পিস চকলেট লেয়ার কেক নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে প্রথম লেয়ারটা সাজিয়ে নিচ্ছি। আপনাদেরও লেয়ার কেক ইউজ করতে হবে এমনটা নয়, আপনারা চাইলে কিন্তু যে কোনো ভ্যানিলা প্লেন কেকও ইউজ করতে পারেন এখানে। আর এখানে কয় পিস কেক ইউজ করবেন সেটার নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আপনাদের বাটির সাইজ বুঝে কেকের পরিমাণ কম বেশি লাগতে পারে। এখন এটাকে একটা সাইডে রেখে দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই প্যানটাকে আমি চুলায় বসিয়ে নিয়েছি। আর চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, খুব দ্রুত কিন্তু এই দুধটা ঘন হয়ে আসবে, সেজন্য এটাকে অনবরতই নাড়তে হবে। নাড়া বন্ধ করলে দুধটা খুব দ্রুত নিচে লেগে যাবে বা সাথে সাথে পুড়েও যেতে পারে। অল্প কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়া ইউজ করতে পারেন। আর এর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ডানো ক্রিম। ক্রিমটা কিন্তু টোটালি অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলে কিন্তু খেতে আর অনেক বেশি ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। আর এই ডেজার্টটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগে না, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়।
দুধের এই লেয়ারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এটা বুঝবেন কিভাবে এটা তৈরি হয়েছে, যখন স্প্যাচুলার সাথে এভাবে লাগাবেন তখন দেখবেন স্প্যাচুলা থেকে এটা সম্পূর্ণটা পড়ে যাচ্ছে না। এটা এভাবে একটা কোট করে নিচ্ছে, তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে কেকের যে লেয়ারটা তৈরি করে রেখেছিলাম সেটার উপরে সম্পূর্ণ দুধের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছে। আর এই কাজটা একটু দ্রুত মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, তা না হলে এই মিশ্রণটা কিন্তু প্যানেই জমে যাবে। এখন এটাকে স্প্যাচুলার সাহায্যে উপরটা কিছুটা সমান করে নিচ্ছি। তারপর এই ডেজার্টটাকে কিছুটা ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। 3 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। তবে এটার উপর একটুখানি ডিজাইন করে নিচ্ছি, এতে ডেজার্টটা দেখতে যেমন ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি কিছুটা হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি, সেটাকে একটা পলিথিন ব্যাগে ভরে আমি লম্বা লম্বা স্ট্রাইপের মতো ডিজাইন করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। খুব ইজি এভাবে করে নিয়ে, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনোভাবে এটাকে ডিজাইন করে নিতে পারেন, বা করতে না চাইলে না করলেও চলবে। চকলেট দিয়ে এটার উপরে ডিজাইন করে নেওয়ার পর ওপরে কিছুটা কোকো পাউডার ছিটিয়ে দিচ্ছি, এতে ডেজার্টটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। আর এই ডেজার্টটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডায় সার্ভ করবেন। যে গরম পড়তে শুরু করেছে তাতে ঠান্ডা ঠান্ডায় ডেজার্টটা খেলে দেখবেন মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। খুবই অল্প সময়ে ডেজার্টটা তৈরি করে নিয়ে যায় আর একদম ইউনিক। আমি এটাকে কেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ডেজার্ট রেসিপি আছে যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আর আপনারা আর কী ধরনের ডেজার্ট রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার রেসিপিটি কোথাও একটুখানিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।